গল্পের নাম তুমি আসবে বলে, পর্ব সংখ্যা 5, লেখা এবার রহমান। আকাশ কাঁপিয়ে এখনো অবিরত বৃষ্টি ঝরে পড়ছে। কখন কি এই বৃষ্টি থামবে তা জানা নেই। পাশাপাশি দাঁড়িয়ে আছে উজান আর রিয়া। রিক্সাদারও একটু দূরে দাঁড়িয়ে তার ভিজা পলিথিনের ব্যাগ থেকে টাকাগুলো বের করে দেখছে সেগুলো অক্ষত আছে কি না। পরিবেশের এই শীতল আমেজে গা শিরশির করছে হিয়ার। তার উপর তারা দুজনে ভিজে গিয়েছে অনেকটা। হিয়া এক কোণে দাঁড়িয়ে গায়ে লেগে থাকা পানিগুলো ঝাড়ছে। সাথে ভেজা চুলগুলো হাত দিয়ে চেপে ঝেড়ে নিতে থাকলে হিয়া, যার ফলপ্রসূ সেগুলো থেকে পানি ছিটকে এসে উজানের মুখে পড়তে উজান হিয়ার দিকে চোখ তুলে তাকালো। বৃষ্টির ছাঁটের সাথে হিয়ার ভেজা চুলের পানি এসে জড়ো হতে থাকে উজানের মুখে। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে উজান। হিয়ার এই কাক ভেজা শরীর এক অন্যরকম স্নিগ্ধ শীতল মাধুর্যতে ভরিয়ে দিচ্ছে হিয়াকে। মেঘগুলো নিজেদের মধ্যে যুদ্ধ লিপ্ত হয়ে গুরুম গুরুম ডাকছে। তাদের জলকানিতে কিছু আলো এসে জড়ো হচ্ছে হিয়ার মুখে। বজ্রপাতে অগ্নিমূর্ত আলোর এই ঝলকানি হিয়ার উপর পড়ে যেন জানান দিচ্ছে, এই প্রিয়সী শুধু তোমার জন্যই লিখে রাখা উজান, শুধু তোমার জন্য। উজানের চোখে পড়তে চোখ নামিয়ে নিল হিয়া। চুলগুলো হাত থেকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। উজান পিছনের দেওয়ালে পিঠে ঠেকিয়ে একটা পা ভাঁজ করে তুলে নিল সেই দেওয়ালে। তার পাশে এক পা দূরে দাঁড়িয়ে হিয়া একটা হিমেল বাতাস এসে ছুঁয়ে দিল দুজনকে। পাশে বেড়ে ওটা গন্ধরাজ ফুলের সুবাস ছড়িয়ে পড়ল, আর মনোমুগ্ধকর গন্ধে উজান আর হিয়াকে জানিয়ে দিল যে আজ বৃষ্টি শুধু তোমাদেরকে ভিজে দিতেই এই বসুন্ধরার পতিত হচ্ছে, শুধু তোমাদেরকে ভিজে দেওয়ার জন্যই। সব নীরবতা কাটিয়ে উজান নিজে থেকে কথা শুরু করলো। আমি সাথে না আসলে কি হতো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। কি আর হতো, তখন শুধু আমি আর এই দাদু একা একা দাঁড়িয়ে থাকতাম এভাবে, আর কি। তাই আপনি কি জানেন আপনার সাহস স্বাভাবিকের তুলনায় একটু বেশি। সমস্যা কি তাতে? সাহস থাকা তো গুণের কথা, তাই নয় কি? মাঝে মাঝে অতিরিক্ত সাহস দেখাতে গেলে হিতে বিপরীত হয়ে যায়। আপনি বোধহয় সেটা জানেন না। আচ্ছা বাদ দিন ওসব কথা। এই কদিনে এটা বেশ বুঝতে পেরেছি আপনার সাথে কথায় আমি পারবো না। হিয়া মুচকি হাসলো, হেসে দিয়ে বলল, মেয়ে মানে একটু বেশি কথা। আপনি হয়তো এর আগে খুব একটা মেয়েদের সাথে মেলামেশা করেননি, তাই জানেন না। তা ঠিক, তা আপনার সম্পর্কে তো খুব একটা জানার সুযোগ হলো না। সেদিন বললেন ফুপুর কাছে মানুষ আপনি। জি, খুব ছোটতে বাবা মাকে হারিয়ে ফুপুর কাছে বড় হওয়া। আমাদের ছোট্ট পরিবার, আমি, ফুপা, ফুপি আর তাদের এক মেয়ে বুলি আর আমার দাদি। অনার্স 3rd ইয়ার। জি। আপনার পড়াশোনা? জি, হিসাব বিজ্ঞান মাস্টার্স করছি, 3 বছর হলো। পারিবারিক এত বড় বিজনেসের জন্য আর চাকরির দিকে মনোনিবেশ করতে মন চায়নি। ও ঠিকই আছে, এত বড় পারিবারিক ব্যবসায় থাকতে আর চাকরির জন্য অ্যাপ্লাই করবার কী প্রয়োজন। আমাদের মতো কিছু শিক্ষিত বেকারদেরকেও তো একটু সুযোগ দেওয়া উচিত, তাই নয় বলুন? শিক্ষিত তবে কার? আপনি একটা চাকরি করছেন, তবু বলছেন আপনি বেকার। এই চাকরিটা নিশ্চয়ই আমার সারা জীবন থাকবে না। অবশ্যই পারে, আপনি চাইলে থাকতে পারে, কেন পারবে না? হিয়া বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, এই কথাটার মানে? না কিছু না, আসুন, বৃষ্টিটা ধরে গেছে অনেকটা, এবার ফেরা উচিত। হিয়াকে আর কিছু বলতে না দিয়ে উজান রিক্সায় গিয়ে উঠে পড়ল। রিক্সা দাদু এসে প্যাডেল তুলতে হিয়া পিছনে এসে উজানের পাশে বসে গেল। মাত্রাতিরিক্ত বৃষ্টি না থাকলেও এখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। উজান পলিথিনের ব্যাগটা আবার হুটে গুজে দিল। কোথা হতে এক অদৃশ্য আলো এসে পড়তে থাকলো দুজনের শরীরে। উজান হিয়ার মুখের দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে আছে। হিয়া নিজে বুঝতে পারছে উজান তার দিকে তাকিয়ে আছে। হিয়ার মনে এ মুহূর্তে ঘোর পাক খাচ্ছে উজানের বলা শেষ কথাটা। কেন কিছুতেই হিয়া এর রহস্য ভেদ করতে পারছে না। তার উপর উজানের এই অপলক তার দিকে তাকিয়ে থাকা বড্ড যন্ত্রণা দিচ্ছে তাকে। না, এবার আর চুপ করে বসে থাকলে চলবে না। এই লজ্জা না হলে শেষ করে দেবে হিয়াকে। হিয়া উজানের দিকে চোখ তুলে তাকিয়ে ভ্রু কুঁচকে চোখের ইশারা জিজ্ঞেস করলো, কী সমস্যা? উজান মুচকে হাসলো, কিছু না বলে তার চোখে নামিয়ে নিল। এখনও উজানের ঠোঁটে এক ভালো লাগার হাসি ঝুলছে। আপনি কি সব মেয়েদের দিকে এভাবে তাকিয়ে থাকেন? না, আপনি প্রথম। স্বাভাবিক উত্তর উজানের। কিন্তু এই স্বাভাবিক উত্তরটা বড় অস্বাভাবিক লাগলো হিয়ার কাছে। একটা বড়সড় রকমের বিষম খেলো হিয়া। কি বলছে কি এই লোকটা? হিয়া গোয়েন্দা ভঙ্গিতে জিজ্ঞাসা করলো। বাড়িতে আপনি যেভাবে থাকেন আপনাকে দেখে কিন্তু এটা বোঝার উপায় নেই আপনি মেয়েদের সাথে এভাবে ফ্লার্ট করতে পারেন। আমি আপনার সাথে ফ্লার্ট করছি? তা কি করছেন, চুড়োই বাতি খেলছেন?
উজান হাসলো শুধু। প্রত্যুত্তর কিছু বলতে যাবে তার আগে রিকশা এসে থামলো বাড়ির কাছে। উজান কিছু বলতে পারলো না, না পারলো না হিয়া নিচে। দুজনে বাড়িতে ঢুকলো। এদিকে বাড়িতে এসে দেখা মিলল উজানের সেই চিরচেনা গম্ভীর রূপ। হিয়া তো অবাক, এটা কি সেই মানুষ যে একটু আগে তাকে লজ্জার সাগরে একদম গভীরে ডুবে দিয়ে যাচ্ছিল। রাগে মাথায় চুল খামচে ধরে হিয়া, না, এই লোকটাকে চেনা বড় মুশকিল কিছুদিন বাদে। খাবার টেবিলে ঠিক সময় এসে যে যার মতো বসে গেছে। উজান নিবিড়ের সাথে টুকটাক কথা বলছে, দাদিমণি কথা বলছে এ বাড়িতে থাকা আরেকজন ভদ্রমহিলার সাথে উনিও। এবারে পুরাতন কাজের মানুষ, কিন্তু দেখে বোঝার উপায় নেই। উপরন্তু উনি শিক্ষিত, আবার সৌন্দর্য মণ্ডিত। পাশের চেয়ারে স্পর্শকে নিয়ে বসে আছে হিয়া। বোঝা যাচ্ছে আজও স্পর্শ ঠিক মতো হিয়াকে খেতে দেবে না, কিন্তু কি করার। এই মুহূর্তে হিয়া ছাড়া যেন তার আর কারো কোল পছন্দ হচ্ছে না। কিছুক্ষণ বাদে মোহিনী আসলো। পরনে একটা শর্ট স্কার্ট, ওপরে কোটিটাও চোখে লাগার মতো। বুকের অনেকটাই বেরিয়ে আছে তার। হিয়া মেয়ে হয়ে মোহিনীর দিকে তাকাতে লজ্জা পাচ্ছে এরকম। দাদিমণি কিছু বললেন না, কারণ মোহিনীর এসব পোশাকে উনি অভ্যস্ত। যদিও এই ব্যাপারে উজানের ছিল কঠোর নিষেধাজ্ঞা, কিন্তু মোহিনী কি আর তার শোনবার মেয়ে? খাবার খাওয়ার মাঝপথে নিজেরটুকু শেষ করে মোহিনী বলে উঠল তার হয়ে গেছে, সে এখন একটু বাইরে ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাচ্ছে। সন্ধ্যার আগে হয়তো ফিরে আসবে। মেহুর কথায় খাবার থামিয়ে দিল উজান। মুখ তুলে কঠিন চোখে মেহুর উপর প্রশ্ন তুলল, তুমি এই পোশাকে বাইরে বের হবে মেহু? এই পোশাক মানে? আমি তো এর আগেও এই পোশাক পরে বেরিয়েছিলাম উজান, তাতে কি মানে? আমি এর আগেও অনেকবার নিষেধ করেছিলাম তুমি ঢাকা গিয়ে যা ইচ্ছে করো, কিন্তু এসব এখানে চলবে না। তুমি পরো। তারপরও কেন? এসব আমার একদম ভালো লাগে না মেহু। এখন তো আমার কোনো কিছুই ভালো লাগবে না উজান। বলে ভাতের প্লেটটা সামনে চটকে দিয়ে মেহু তার রুমের দিকে পা বাড়ালো। দাদিমণি ঠান্ডা গলায় উজানকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু উজান শুনল না। মেহুর জন্য এর আগেও তাকে কথা শুনতে হয়েছিল, কিন্তু এবার যেন একটু বেশি লাগামহীন হয়ে যাচ্ছে সে। হিয়া আবার জাতালো গলায় বলল উঠল, দিলেন তো মেয়েটার খাওয়াটা নষ্ট করে। আমি এর আগেও দেখছি আপনি মেহুর উপর সবসময় এরকম করেন। এভাবে না রাগ করে শান্তভাবে তাকে বোঝালেই সে ঠিক বুঝবে। আপনি কতটা জানেন মেহু সম্পর্কে? দেখুন, জানাটা বড় কথা নয়। এতদিন এতটুকু তো আমি চিনেছি মেহু ঠিক কীরকম। মেহুর পোশাক নিয়ে সমস্যা তো আপনার? ঠিক আছে, আমি বলছি মেহু এই পোশাকে আর কখনো বাইরে যাবে না। ওরা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, তা কখনোই সম্ভব নয় মিস মুনতাসির। ইয়া হাসলো। সে জানে মেহুকে ঠিক করে কী করে রাজি করানো যায়। সে দাদিমার কানে কানে গিয়ে বলল, দাদিমণি যাতে মেহুকে নিয়ে গিয়ে বলে এই জামাটা সে হিয়ার জন্য কিনেছিল। তাকে ভীষণ মানাবে নাকি? মেহু তো এসব পরে না, কি বুঝবে তার মর্ম। দাদিমণি হিয়ার কথা অনুযায়ী তাই করলো। আরে রস ঢেলে মেহুকে কথাগুলো বলতেই সাথে সাথে কথাগুলো গিয়ে লাগলো মেহুর কলিজাতে। এই পোশাকে নাকি তার চাইতে হিয়াকে বেশি সুন্দর লাগবে। অসম্ভব। সে দাদিমণিকে চ্যালেঞ্জ দিয়ে বলল, সে এই পোশাক পরবে আর তাকে হিয়ার থেকে ঠিক কতটা সুন্দর লাগে তাই সে দেখাবে। হিয়ার উদ্দেশ্য সফল। হিয়ার থেকে নিজেকে বেস্ট প্রুভ করতে দাদিমণি দেওয়া জামা পরে বেরিয়ে পড়ল বাইরে। এদিকে উজান হতবাক, সাথে নিবিড় সাহেবও অবাক। দাদিমণি হেসে দিয়ে উজানকে গুরুত্ব দিয়ে বলল, এতদিনে বাড়িতে একটা যোগ্য মানুষ ঢুকেছে। হিয়ার যেমন কথার জালে মেয়েকে ফাঁসালো, অমনি তোকেও দেখিয়ে দিল তুই কত অক্ষম। দাদিমণির কথায় উনি হাসলো। হিয়ার কাছে নিজের অপারগতা স্বীকার করে নিল অকপটে। হিয়া মুচকে হেসে বিজয়ী ভঙ্গিতে স্পর্শকে খাওয়াতে উপরে উঠে আসলো। হিয়ার এই এক ফালি হাসি উজানের ভিতরে সত্যটাকে জাগিয়ে তুলল। চুপিসারে উজানকে এসে বলল, এরপরও তোমার কোনো সন্দেহ আছে উজান? দেখতে দেখতে সময়গুলো ফুরিয়ে 3টে মাসের কাছাকাছি হয়ে আসলো। এই 3 মাসে স্পর্শর হিয়া দুজন যে দুজনকে এতটা আপন করে কাছে টেনে নেবে, এটা উজান বা দাদিমণি সবার জন্য ছিল অবিশ্বাসযোগ্য। স্পর্শ যেন হিয়ার মাঝে তার মায়ের কোল খুঁজে পেতে থাকলো। এদিকে হিয়াও এক অজানা টানে তার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত সেই মাতৃত্বকে বিলিয়ে দিতে থাকলো স্পর্শের মাঝে। 2-4 দিন নিজের ঠিক করে দেওয়া রুমে থাকলেও পরে স্পর্শকে ছাড়তে কিছুতেই মন চাইল না হিয়ার। সে ঠিক করলো সে দাদিমণির রুমে সে স্পর্শ আর দাদিমণি থাকবে। দাদিমণি দ্বিমত পোষণ করলেন না, বরং কথাটা শুনে উনি আরও খুশি হলেন। স্পর্শকে ঘুম থেকে তুলে খাওয়া থেকে শুরু করে আবার রাতে ঠিকমতো খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, সবটা হিয়া একা হাতে করতো। দাদিমণি চাইলেও কিছু করতে
দিত না। এর বেশি এ বাড়িতে তেমন আর কাজ ছিল না হিয়ার। স্পষ্ট ঘুমালে বা নিবিড়ের সাথে বাইরে হাঁটতে বের হলে হিয়া কিছু সময় ওর বইগুলো নড়াচড়া করতো, কখনো বা সেলাইয়ের কাজে দাদিমণিকে সাহায্য করতো। এদিকে ও যেন এই কটা মাসে হিয়ার ব্যবহার থেকে শুরু করে হিয়ার মুখের এক পালি হাসিতে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করলো। সব মেয়ে তো তাকে ঠিক না তাদের এই বিশাল শাড়ির কুঞ্জে আসার জন্য একটু বেশি হ্যাংলা মাপানো করতো, যে এসে গায়ে ঝুলতে, কিন্তু হিয়া হিয়া যেন একটু বেশি অবাধ্যতার। উজান বাড়ির সবার সামনে একটা গাম্ভীর্য বিস্তর ঘটালেও হিয়ার সামনে এমন সব কাজকর্ম করতো যে হিয়ার বুঝতে বাকি থাকতো না যে এই লোকটা তার নিজের হিয়ার মাঝে ধীরে ধীরে বিলিয়ে দিচ্ছে। হিয়ারই সমবয়সী হিয়ার ফুফাতো বোন বুলবুলি। সবাই ছোট্ট করে বুলি বলে ডাকে। অতি সুন্দর উপাধি দিতে গেলে যা দরকার হয় তার পুরোটাই তার মাঝে বিদ্যমান। এই সৌন্দর্য যে কোনো ছেলেকে কাবু করতে যথেষ্ট। তার এই সৌন্দর্য পেতে মারিয়া অনেক থাকে অনেক পুরুষই। সেই তালিকা থেকে বাদ যায় না বিহান নিজেও। হিয়ার থেকে যখন কিছু পেতে পারল না, তখন চাকচিক্যের আড়ালে মুড়ে নিল সে বুলিকে। বুলির অপরিপক্ক মস্তিষ্কে একটা নেশা তৈরি করে দিল হিয়ারই অগোচরে। সেই বিহানের সাথে ফোনে কথা বলতে গিয়ে একদিন বুলি মুখোমুখি হলো অর্পার। অর্পা কিছু বলল না, তবে সে বেশ বুঝতে পারল হিয়ার বিয়ে ভাঙা নিয়ে কিছু কথা বলছিল বলি, যা রহস্য জানতে এবার হিয়ার পাশাপাশি গোয়েন্দার খাতাতে নাম লিখতে প্রস্তুত হলো অর্পা নিজে। দুপুরে স্পর্শকে ঘুম পাড়িয়ে বিছানায় একটা বড় কাঁথা নিয়ে বসেছে দাদিমণি আর হিয়া। দুজন দুদিক থেকে ধরে কাঁথায় শুলেই পৌঁছে আর হাজারো কথার ফুলঝুরি ফোটাচ্ছে। হঠাৎই গল্পের মাঝে দাদিমণি হিয়াকে একটা প্রস্তাব দিয়ে বসলো, যেটা দিল হিয়ার কাছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আমার নাতিটাকে বিয়ে করবে হিয়া? দাদিমণি এই কথা শুনে শিলাই থামিয়ে দিল হিয়া। হিয়া স্তব্ধ, সাথে কম্পিত। এটা কি বলে দিল দাদিমণি? নিজেকে সামনে নিয়ে হিয়া স্বাভাবিকভাবে তার মুখে এক পালি হাসি টেনে বলল, ধ্যাত পাগল তুমি দাদিমণি, তোমার নাতির মতো একটা কঠিন মানুষকে বিয়ে করবো আমি? সারা জীবন না শাসন এর উপর দিয়ে থাকতে হবে? এটা করা যাবে না, ওটা ঠিক না। এটা সময় মতো কেন হয়নি? আরও কত কঠিন কঠিন জিনিস। দূর পাগলি, আমার ওজন মোটেও কঠিন না। সে শুধু সঠিকটাকে সঠিক আর ভুলটাকে ভুল বলেই বিচার করে চলতে চেষ্টা করে। এছাড়া ওর মনটা একদম নরম, কচু নরম, ফাজিল একটা লোক। তুমি তো জানো না উনি আসলে ঠিক কীরকম। আসলে আমি না নিজেও বুঝতে পারি না উনি আসলে ঠিক কীরকম। এরকম না ওরকম। কি বলছিস বল তো? একা একা ছাড় ওসব। আমি উজানের চোখে তোর জন্য ভালো লাগা দেখেছি। তুই রাজি থাকলে আমি তোর ফুপুকে বলে না হয় বাদ দাও তো দাদিমণি এসব কথা। এটা কখনো সম্ভব না। এসব ছাড়ো। তুমি যে বললা প্রতি বছর বৈশাখে নাকি বাড়িতে সব আত্মীয় স্বজন এক হয়, তো আর 1 মাস বাদে তো বৈশাখ, এবার আসবে না সবাই? আসবে মানে? বৈশাখে আমাদের বাড়িতে কত মজা হয় তুই শুধু তাই দেখবি। যতই রেষারেষি চলুক, এই দিনে ঐতিহ্য অনুযায়ী হালখাতার আয়োজন হয়, আর নিয়ম অনুযায়ী উজান সব হিসাব করে যার যার ব্যবসায়িক পাওনা মিটিয়ে দেয়। তাই না চাইতেও সবাই এসে জড়ো হয় এই শাহরিয়ার কুঞ্জে। রেষারেষি কেন বলছো দাদিমণি? বাড়িতে কি সবার সাথে সবার মনোমালিন্য আছে? শুধু কি মনোমালিন্য রে মা, আরও যে কত কি চলে। বাদ দে এসব, মানে করলেও কষ্ট হয় আমার। কেন দাদি? তুমি যে বললে ও ওনার সব কাজিনরা নাকি একসাথে এ বাড়িতে থাকতো, বিহান, নিলয় না আর কি কি নাম বললে, ওদের সাথে কি ওনার সম্পর্ক ভালো না? না মানে কখনো সেভাবে? হিয়া আর কিছু বলতে যাবে সেই মুহূর্তে মোহিনী রুমে এসে হিয়াকে জোরা করতে শুরু করলো। ভয়ে আটকে উঠলো হিয়া। তুমি তো এ বাড়িতে নার্স হিসেবে জয়েন করেছো তাই না? তাহলে এ বাড়িতে কে কোথায় থাকে, কার সাথে কার কী সম্পর্কে এত নজরদারি কিসের তোমার? মোহিনী কথায় দাদিমণি রাগ করে তার দিকে ঝাড়ি দিয়ে উঠলো। এ কি এমন আচরণ করছো মেহু হিয়ার সাথে? মেহুর দিকে দাদিমণিকে পাত্তা দিল না, বরং উল্টো ধাঁধালো কণ্ঠে বলে উঠলো, তোমার মনে হয় না দাদিমণি ইদানিং তুমি একটু বেশি বাড়াবাড়ি করো এই মেয়েটাকে নিয়ে? আর তোমাকে বলছি, আমারও কিন্তু নজর তোমার উপর সব সময় থাকে। সেদিন ও দেখলাম নিবিড়ের সাথে বাড়ির সবার ব্যাপারে কথা বলছিলে। আপনি আমাকে ভুল ভাবছেন তাই সব সময় বলবে সেটা? আরও অনেক কথা শুনিয়ে মিহু রুম থেকে বেরিয়ে গেল। দাদিমণি বলল, মিহুর কথায় মন খারাপ না করতে, ও কেন জানি প্রথম দিন থেকে তোকে সহ্য করতে পারে না। হিয়া কিছু বলল না, শুধু একটাই ভয় বাসা বাঁধল, তার মেহু যদি কখনো সত্যি সত্যি তার উদ্দেশ্য জানতে পারে। হিয়ার কাছে এই 3 মাসে সবকিছু অনেকটা পরিষ্কার। এখন শুধু সে একবার মুখোমুখি হতে চায় বিহানের। রাতের দিকে স্পর্শকে ঘুম পাড়িয়ে নিজের বইটা খুলে স্পর্শের গা ঘেঁষে শুয়ে ছিল হিয়া।
সে তো বই পড়ছে, কম পাতা উল্টাচ্ছে বেশি। হালকা করে কাশি দিয়ে উজান রুমে ঢুকলো। হিয়া সোজা হয়ে বসে গায়ের ওড়নাটা ঠিক করলো। উজান বিছানায় বসে স্পর্শের মাথায় হাত বুলিয়ে দিল। আজ বড্ড হিংসে হচ্ছে তার। আগে স্পর্শ উজান বলতে পাগল ছিল। উজানই ছিল তার মা, তার বাবা। কিন্তু হিয়া আসার পর স্পর্শের কাছে তার গুরুত্ব কিছুটা হলে কমে গেছে। উপরন্তু আগে তো সময় সুযোগ পেলে স্পর্শকে নিয়ে ঘুমাতো সে, এখন তো হিয়া তার সেই অধিকারটাও কেড়ে নিয়েছে। খুব তো বাচ্চাটার জন্য চিন্তা করেন, তা সারাদিন তার কাছে আসার এখন নিয়ে সময় হলো আপনার? উজান মুচকি হেসে উত্তর দিল, কি করব বলুন, মাঝে মধ্যে কাজের এত চাপ এসে যায়। আর তাছাড়া পরশু তো এখন সারাক্ষণ ইয়া 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 হিয়া হিয়া স্পর্শে আদো আদো স্বরে উচ্চারিত হয় ইয়া ইয়া করে। আমার আর প্রয়োজনটা কোথায় তার? এতে বুঝি আপনার খুব হিংসে হয়? হিংসে হওয়াটা কি স্বাভাবিক নয়? ঘুমোননি কেন এখনো? বই পড়ছিলেন? হুম। প্রধান হেয়ার হাত থেকে বইটা নিয়ে উল্টাপাল্টে দেখতে লাগলো। ইংলিশ লিটারেচারের বই ছিল একটি। ও, আপনি তো আবার ইংলিশের স্টুডেন্ট। আমি অবশ্য ইংলিশ কম পারি, আপনার কথা স্মরণে থাকবে। এরপর ফরেন থেকে কোনো প্রোডাক্টের জন্য ইমেল আসলে আপনাকে দিয়ে পড়াবো। মাঝে মাঝে কিছু ওয়ার্ডের মিনিং জানা থাকে না, এমনি আপনি হেল্প করবেন। কি করবেন তো? স্যালারিও দেবো, সমস্যা নেই। কত দিতে হবে বলুন? হিয়া হাসলো, হেসে উত্তর দিল, আপনি তো অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, হিসাব নিকাশ ভালোই পারেন। আপনি একটু হিসাব করে দিয়ে দিয়েন। বেশ, তাহলে তাই হবে। তবে যখন আমি থাকবো না তখন কি করবেন? কেন থাকবেন না বলছেন? আরে, স্পর্শ কি সবসময় ছোট থাকবে? একদিন বড় হবে, আমার প্রয়োজন ফুরিয়ে যাবে, আমিও তখন এ বাড়ি ছেড়ে চলে যাবো। স্পর্শ প্রয়োজন ফুরাবে না আপনার? কোনটা মানে? আপনি চাইলে সারা জীবন এ বাড়িতে স্পর্শ মা বাবা যাই বলি সেটা হয়ে থাকতে পারেন। আমাদের কারো কোনো আপত্তি হয় না। বলা বালাইশাট, আপনাদের বাড়িতে অহেতুক থাকতে কেন যাব আমি? আমার কি কখনো বিয়ে হবে না, সংসার হবে না? হবে, কেন হবে না? তাহলে কিভাবে হবে? আমার যে হাজবেন্ড হবে সে যদি স্পর্শকে গ্রহণ করতে না চান, তখন এমন কাউকে বিয়ে করে নিলেই তো হচ্ছে যে আপনার পাশাপাশি ওই স্পর্শকে গ্রহণ করবে। ওজানের কথার মানে বুঝতে দেরি হলো না হেয়ার, কিন্তু এটা যে কখনোই সম্ভব নয়। হেয়া প্রসঙ্গ বদলাতে চাইল। ছাড়ুন এসব কথা, অনেক রাত হচ্ছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। যাবো বলছেন? হ্যাঁ যান। আপনি কি বিরক্ত হচ্ছেন? না, অবাক হচ্ছি। আপনি অন্য সবার সাথে কত মেপে ঝুঁকে কথা বলেন, আর আমার কাছে আসলেই কীরকম ভাঙা রেডিও হয়ে যান, টিয়া পাখির মতো কথা বলতেই থাকেন। তখন আমার সেই গাম্ভীর্য কোথায় হারিয়ে যায় শুনি? বিশ্বাস করুন, আমি নিজেও জানি না সেগুলো কোথায় হারিয়ে যায়। আপনাকে দেখলে মনে হয় সারাক্ষণ কথা বলেন। তাই কথাটা মেয়েকে গিয়ে বলতে পারবেন আপনি? আপনি সুযোগ দিলে মেয়েও কেন, বাড়ির সবাইকে বলতে পারো। ও জানে কোথায়। হিয়া লজ্জা পেল ভীষণ। স্পর্শের দিকে মুখ ঘুরিয়ে বলল, জানতো আপনি একটু বেশি কথা বলেন ফেলেন আজকাল। উজান মুচকে হাসলো। উঠে দাঁড়িয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার দেখে নিল। রুম থেকে বেরিয়ে পড়তে যাবে অমনি কি মনে করে আবার এসে হিয়ার পাশে বসলো। হিয়া বিরক্ত নিয়ে বলল, আবার কি চাই? স্পর্শ উঠে যাবে তো? কাল একবার ভোরের দিকে আমার সাথে বের হতে পারবেন? হিয়া বিস্মিত চোখে তাকিয়ে বলল, কেন ভোরে হঠাৎ? আমাকে বিশ্বাস করেন তো আপনি? কেন করতে হবে না, করবো না আপনার? আমি সে কথা বলছি একবারও? কিন্তু এত ভোরে মেয়েও জানতে পারলে? মেয়ে কখনোই ভোরে ওঠে না। আপনি ওঠেন নামাজ পড়তে, আমি জানি, প্লিজ না করবেন না। হ্যাঁ, কিন্তু অত সকালে কোথায় যাবো আমরা? আপনি সেদিন ছাদে কি জানি বললেন, আপনার পছন্দের ফুল জারল শোনালো, তাই তো কাল আমি আপনাকে এর চাইতেও সুন্দর কিছু দেখাবো। তৈরি থাকবেন, আসছি আমি, শুভরাত্রি। বলে ওজান চলে যেতে হিয়া খানিকটা ভাবনার জগতে হারিয়ে গেল। কোথায় নিয়ে যেতে পারে ওজান তাকে এই কাক ভরে ভেবেও কিছু কুল কিনারা ভিত করতে না পেরে হিয়া ঘুমানোর প্রস্তুতি নিতে উঠে দাঁড়ালো। আর পায়ের কাছে বালিশটা তুলতে গিয়ে আবিষ্কার করলো একটা নীল র্যাপিং পেপারে মোড়া প্যাকেট।